প্রেসিডেন্টের উপর ক্ষমতা আরোপ করা হয়েছিল বলেই তিনি দিতে পেরেছেন। এগুলো সব হয়েছে পার্লামেন্ট বসার আগে, নির্বাচনের আগে কিংবা পরে। প্রশ্ন হলো তৎকালীন প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন কোথায়? দ্যাট ইজ হোয়াট ইজ দি ক্রাক্স অফ দি হোল ইস্যু। তৎকালীন প্রেসিডেন্ট কোন ক্ষমতা বলে এই কাজ করেছেন? তৎকালীন রাষ্ট্রপতি দিতে পারেন কিনা? দ্যাট ইজ হোয়াট ইজ দি ক্রাক্স অফ দি হোল ইস্যু। আমরা যে যতই বক্তব্য দিচ্ছি ওগুলো ইস্যু না। অনলি ইস্যু যে এই যে বাস্তবায়ন আদেশটা 13ই নভেম্বর জারি করেছেন, এটা তৎকালীন প্রেসিডেন্ট পারেন কিনা, এর উত্তর দিয়ে আমি চলে যাব। এর উত্তর দিতে গেলে আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। ব্যাকটা কোথায়? 26শে মার্চ স্বাধীন হয়েছে দেশ। 10শে এপ্রিল প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছে 1971, এবং সেখানে মুজিবনগর সরকার গঠিত হয়েছে। 17ই এপ্রিল ওই সরকার শপথ গ্রহণ করে। 16ই ডিসেম্বর 1971 সালে দেশ বিজয় দিবস হয়। 23শে মার্চ 1972, একটু স্টোরিটা শুনলে বোঝা যাবে কোথায় আই এম ট্রাইং টু হিট। 23শে মার্চ 1972 দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডার নম্বর 22 1972 জারি করা হয় নতুন সংবিধান করার লক্ষ্যে। সব সময়টা যদি একটু মনে রাখেন কষ্ট করে, 23শে মার্চ 1972। 10শে এপ্রিল 1972 কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 11ই এপ্রিল 1972 সংবিধানের ড্রাফট কমিটি গঠিত হয় 34 সদস্য বিশিষ্ট। 12ই অক্টোবর 1972 প্রথম সংবিধান বিল উত্থাপন করা হয়। 13ই নভেম্বর 1972 সংবিধান গৃহীত হয়। 16ই ডিসেম্বর 1972 সংবিধান কার্যকর হয়। 7ই মার্চ 1973 প্রথম দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 7ই এপ্রিল 1973 বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। 7ই মার্চ 73-এ নির্বাচন হয়, 7ই এপ্রিল 73-এ অধিবেশন অনুষ্ঠিত হয়। তাহলে দেশে তো আইন হলো কি করে? এইটার উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। ট্রানজিশনাল পিরিয়ড নামে আমাদের সংবিধানে দুটো অনুচ্ছেদ আছে। একটা 150 অনুচ্ছেদ, আর তার সঙ্গে আছে 4th শিডিউল। ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 জারি করা হয় 12ই ফেব্রুয়ারি 1973। 12ই ফেব্রুয়ারি 1973-এ নির্বাচনও হয় নাই, সংসদও ছিল না। ছিল 12ই ফেব্রুয়ারি 1973, সংসদ অধিবেশন প্রথম বসছে 7ই এপ্রিল 1973, নির্বাচন হয়েছে 7ই মার্চ 1973। দি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন অর্ডার 1973 জারি করা হয় 27শে ফেব্রুয়ারি 1973, প্রেসিডেন্সিয়াল অর্ডার নম্বর 15। দি বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল অর্ডার জারি করা হয় 28শে ফেব্রুয়ারি 1973। দি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার জারি করা হয় 31শে মার্চ 1973। দি বাংলাদেশ কৃষি ব্যাংক অর্ডার জারি করা হয় 31শে মার্চ 1973। দ্য মেম্বার্স অফ পার্লামেন্টস অ্যালাউন্সেস অর্ডার জারি করা হয় 4 এপ্রিল 1973। 7ই মার্চ নির্বাচন হয়েছে, 7ই এপ্রিল পার্লামেন্ট বসেছে। আমি যে অর্ডারগুলোর কথা পড়ে শোনালাম, এগুলো সব হয়েছে পার্লামেন্ট বসার আগে, নির্বাচনের আগে কিংবা পরে। প্রশ্ন হলো তৎকালীন প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন কোথায়? দ্যাট ইজ হোয়াট ইজ দি ক্রাক্স অফ দি হোল ইস্যু। তৎকালীন প্রেসিডেন্ট কোন ক্ষমতা বলে এই কাজ করেছেন? আমাদের আমি কি সময় বেশি নিয়ে নিলাম নাকি? সরি। তো 4th শিডিউলে, ট্রানজিশনাল পিরিয়ডের 4th শিডিউলের প্যারাগ্রাফ বাংলায় পড়ে শোনাই, তাহলে সহজ হবে। আইনি আলোচনাটা কিন্তু আইনি, বিতর্কটা কিন্তু কমপ্লিটলি লিগ্যাল বিতর্কটা। এবং সেখানে 4th শিডিউলে বলছেন 3-তে, তখন যদি পারা যায় তাহলে এখন পারা যাবে না কেন? এর উত্তর দিয়ে আমি শেষ করে দিচ্ছি। অল লিগ্যাল প্রসিডিংস বলছেন, 4th শিডিউলে লিগ্যালাইজ করছেন, অল লিগ্যাল প্রসিডিংস পেন্ডিং ইন দ্য হাই কোর্ট
immediately before the commencement of this constitution shall be transferred to and be deemed to be pending before the High Court such and such বলে কনক্লুশনটা কি দিয়ে ড্র করছেন, any provision of this constitution enabling or requiring parliament to legislate shall until the day upon which parliament first meets as aforesaid be construed as enabling the president to legislate by order, and any order made under this paragraph shall have effect as if the provisions thereof had been enacted by parliament. ওই যে পার্লামেন্ট বসে নাই কিন্তু প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, অ্যাটমিক এনার্জি কমিশন অর্ডার, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অর্ডার 1972। পার্লামেন্ট তো বসে নাই, পার্লামেন্ট বসবে 7 এপ্রিলে, তার আগে প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে। এই যে দিচ্ছে অর্ডারটাকে সংবিধানের 4th তফসিলে বলে দেওয়া হচ্ছে এই অর্ডারগুলো প্রেসিডেন্টের উপর ক্ষমতা আরোপ করা হয়েছিল বলেই তিনি দিতে পেরেছেন। আজও দেখবেন ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, ঢাকা ইউনিভার্সিটি এক নাই কেন, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার কেন, আপনি গণপ্রতিনিধিত্ব বাংলাদেশ গণপ্রতিনিধিত্ব আদেশ কেন, অধ্যাদেশ কোথায় গেল, অ্যাক্ট কোথায় গেল, অ্যাটমিক এনার্জি অর্ডার কেন, অ্যাটমিক এনার্জি আদেশ নাই কেন, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট নাই কেন। একইভাবে আপনি দেখবেন বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল অর্ডার কেন, কারণ ওই সময়কার যে সময়টাতে পার্লামেন্ট ছিল না, প্রেসিডেন্ট সাহেব ছিলেন, প্রেসিডেন্ট সাহেব এই অর্ডারগুলো জারি করেছেন, কারণ এটা ছিল ক্রান্তিকাল। 5 আগস্ট থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্তও বাংলাদেশের ইতিহাসে অনেক বড় ক্রান্তিকাল। এইটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এই ট্রানজিশনাল পিরিয়ডে 72 সালে যদি আদেশ দেওয়া যায়, 73 সালে যদি আদেশ দেওয়া যায়, তাহলে কেন 2025 সালে ট্রানজিশনাল পিরিয়ডে আদেশ দেওয়া যাবে না? তার কারণ যদি সরকার দল দেখাতে পারেন তাহলে আমরা আমাদের আর্গুমেন্ট উইথড্র করে নিই, আর যদি না দেখাইতে পারেন তাহলে ওইটা মাইনে নেওয়াটাই শ্রেয় হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি যে হাসিনা গত সরকারের ফেসিস্ট, সে পালিয়ে গেছে। সে কোনো সংবিধানের অধীনে পালাইছে? কোনো সংবিধানের অধীনে কি পালাইছে হাসিনা? পালাই নাই। এবং যে জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা কি সংবিধানের অধীনে হয়েছে? হয় নাই। আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে প্রথমে 6টা, পরে 5টা, এই কিনোটে আছে, মোট 11টা সংস্কার কমিটি হয়। এই 11টা কমিটিতে বর্তমান সরকার প্রত্যেকটা কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তাদের ছিল, এবং প্রত্যেকটা সংশোধন কমিটি ছিল না, সেটা হলো সংস্কার কমিটি ছিল। এজন্য তারা কিন্তু তখন এই সংস্কার কমিটি হওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি তোলে নাই। এরপরে আপনারা এই কিনোটের মধ্যে পাবেন রাজনৈতিক দলগুলো প্রায় 32টা দলের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত পোষণ করে, জুলাই সনদে যেটা আপনারা স্বাক্ষর করা হয়েছিল। এবং আজকে যে তারা সংশোধন কমিটি করেছেন, এইটাও তো সংবিধানে নাই, এটাও অসাংবিধানিক। আজকে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আসলে আমরা সংসদের ভিতরে এবং বাহিরে আমরা বলতে শুনতেছি যে এই জুলাই বিপ্লব এবং গণভোট দুইটাই নাকি প্রতারণার দলিল। এজন্য সেম আজকে যারা এই ধরনের, যাদের রক্তের বিনিময়ে, গুম খুনের বিনিময়ে যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, তারা আজকে জুলাইকে অস্বীকার করতে চায়। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা জুলাই এবং গণভোটের রায় এই জাতিকে নিয়ে এই সরকারকে বাস্তবায়নে বাধ্য করব ইনশাল্লাহ। এর কোনো বিকল্প হবে না। যারা জীবন দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, যারা যে সমস্ত পরিবার দীর্ঘদিন 17 বছর পর্যন্ত বাড়িঘরে থাকতে পারে নাই, তাদের দাবি হচ্ছে এই গণভোটের প্রায় 70% মানুষের গণরায় বাস্তবায়ন। এজন্য আইনজীবী হিসাবে আমরা আমাদের এই অবস্থান থেকে আমরা পরিষ্কার বক্তব্য যে আমরা সরকারের কোনো প্রতারণায়, আমরা আসলে গভর্নমেন্ট মনে করতেছেন যে তারা
অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তারা পার পাবে। কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আপনারা যে সংবিধানের কথা বলছেন এইটাও মানে অসাংবিধানিক। আপনারা গণরায়কে যদি না মানেন তাহলে আপনাদের স্বৈরাচারের ওই পথে আপনাদের হাঁটতে হবে, আপনাদের সেভাবেই পতন হবে। আমি আবারও আপনাদেরকে স্মরণ করাইতে চাই যে সেভাবে আপনারা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আপনারা আবার নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না। আসুন আমরা এই গণভোটের গণরায় বাস্তবায়নে সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যাতে জাতির আশা আকাঙ্ক্ষার যে সংস্কারের আমরা যে কমিটেড, এই সংস্কার বাস্তবায়নে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।